রাত, তাই চাঁদের স্মিত জ্যোৎস্নায় চারদিকটা বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। ভুলু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিয়ে তার স্ত্রীকে বলে, এ বউ, শোন, তুই ঘরে গিয়ে নোনোর পাশে শুয়ে ঘুমিয়ে পড়গে, বুঝলি? তবে একটু সজাগ হয়ে থাকবি। আমি চোর চোর করে চেঁচামেচি শুরু করলেই উঠে আসবি। আর যদি শিয়াল কুকুরে মুরগি বের করতে আসে তবে তার আজ খবর খারাপ আছে। আমার হাতের এই মুগুর দিয়ে তাকে আজ পুরোপুরি নরকে পাঠিয়ে তবে দম ফেলবো। আইসা, তুমি তাহলে পাহারায় বসে থাকো, আমি ছেলেটাকে ঘুম পাড়াই। স্ত্রীর কাছে এইসব কথা বলে ভুলু এসে একটা মোড়া পেতে বসে মুরগি ঘরটার পাশে। তার পাশে পড়ে থাকা বাস্তু বাড়ির অনেকটা জায়গা জুড়ে তৈরি করা ভুলুর শখের দেশি মুরগির ফার্ম। সেখান থেকেই রাতের বেলা মুরগি কমতে শুরু করলে দেখে শুনে মুরগি ঘর ভুলু আজ পাহারা দিতে বসেছে। আজ দেখি তো এই রাত দুপুরে মুরগিগুলো কোথায় উদা হয়ে যায়। মুরগি ঘরের পাশে বসে ভুলু সদর দরজা দিয়ে ঢুকে দুদিকে যে ছোট ছোট পুঁই চারাগুলো বড় হয়ে উঠেছে তার দিকেই চেয়েছিল। সেই পুঁই চারার সবজে পাতার উপর চাঁদে স্নিগ্ধ আলো বিছিয়ে গেছে, তাই দূর থেকে পাতাটা কেমন চিকচিক করে উঠল। উঠোনের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট ঘাসের ফাঁকে গর্ত দিয়ে মুখ বার করে অনবরত ডেকে চলেছে কয়েকটা ছিটকিনা। আসলে আমরা রাতে যে ঝিঝির ডাক ভাবি তা বেশিরভাগই ছিটকিনার ডাক হয়ে থাকে। যেমন মুরগি ঘরের পাশে অবস্থিত একটা বড় কদম ডালে বসেছিল একটা নিশাচর পাখি। টর্চের আলো ফেলে ভুলু পাখিটা দেখে মনে মনে বলল, একই এই এত রাতে একই পাখি? না না না, পেঁচা কিংবা বাদুর তো নয়। এ পাখি তো এর আগে আমি কখনোই দেখিনি। ওরে বাবা, কি ভয়ানক দেখতে রে! ডালের উপর বসে থাকতে থাকতে পাখিটা জল জলে চোখ যখন ভুলুর চোখের দিকে পড়েছে, পাখিটা অমনি মুখ দিয়ে একটা বিকট আওয়াজ করে উড়ে গেল। রাতে বাঙালিদের পেটে গরম ভাত পড়লে কিছুক্ষণের মধ্যেই তাদের চোখে ঘুম চলে আসে। ঠিক তেমনই ভুলুর চোখেও ঘুম চলে এসেছিল। বসে থাকতে মোড়ার উপর চোখ দুটো বন্ধ করে যেই না একটু ঘুমিয়ে পড়েছে, অমনি মুরগিগুলো ডেকে উঠল। চোখ খুলে মুরগি ঘরে টর্চের আলো ফেলে দেখলো দুটো মুরগি কম। অবাক হয়ে ভুলু ভাবতে লাগলো, ঘুমের চোখটা একটু জুড়ে গেছে, তার কয়েক মুহূর্তের মধ্যে আমার দুটো মুরগি কমে গেল। এই চরে আমার কি হলো? নিশ্চয়ই আমার এই মুরগি ফার্মের উপর কোনো অশরীরী প্রেতাত্মার দৃষ্টি পড়েছে। কাল সকাল পড়লেই আমি সব মুরগি হাটে গিয়ে বিক্রি করে দিয়ে আসবো। আর একটাও মুরগি রাখবো না, রাখলে কি জানি কোন প্রেতাত্মা ও সব শেষ করে দেবে। তাই গতকালের কথা মতো আজ বিকেলে হাটে বাজারে এসে কালো, লাল, সাদা, খয়েরি সব রকমের দেশি মুরগি মোরগ সব বেচে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল গাঁয়ের পশ্চিম দিকের, মানে ওই নাইয়াপাড়ার বাসিন্দা শম্ভু নাইয়ার ছোট ছেলে ভুলু। শুনেছি অশরীরীর কবলে পড়ে কিভাবে যেন অকালে তার বুড়ো বাপটা মরেছে। এ কথা কম বেশি এই গাঁয়ের সকল লোকই জানে, কিন্তু গরিব লোকদের আর বাঁচা মরা। ভূত প্রেতের ভয় করে বাড়ি বসে থাকলে তো আর পেটের ভাত হবে না। তাছাড়া মুরগিগুলো বিক্রি না করে বাড়িতে রেখে দিলে সেগুলোও তো ভূতের খোরাক হবে। তাই ৭-৫ ভেবে এগুলো বেচার জন্য বাজারে আসতে ভুলু বাধ্য হয়েছে। এই রে, সন্ধ্যা পেরিয়ে যে পুরো রাত নেমে এলো। যা, এবার কি হবে? একে গাঁয়ের পরিস্থিতি এখন ভালো নয়, তার উপরে এই সন্ধ্যাকালে বাড়ির বাইরে থাকাটাও বেশ বিপজ্জনক। এই কি যে করি! আজ ওই মুরগি আড়তদার পয়সা করে মিটিয়ে দিতে এত দেরি না করলে আমি ঠিক সন্ধ্যা নামার আগে বাড়ি পৌঁছে যেতাম। হ্যাঁ, নিজেই নিজের মনে মনে এইসব কথা বলতে বলতে ভুলু বাড়ি ফিরছে। হাতে তার মুরগি বিক্রির টাকায় বাজার ভর্তি দুটো ব্যাগ। এসব বই নিয়ে এতটা রাস্তা পায়ে হেঁটে ফেরাটাও তো কষ্টকর। এমনিতেই গায়ের অবস্থা এখন একদম ভালো নয়। গতকাল শুনলাম গায়ের একজন বুড়ো মেয়েকে ভূতে পেয়েছে। আর এই অবস্থায় আমি এই সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে আছি। ও রাম 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 রাম, কি জানি কি হচ্ছে আমার বউ বাচ্চার সঙ্গে। হে মা রক্ষে কালী, তুমি রক্ষা করো মা গো, রক্ষা করো, সবাইকে রক্ষা করো মা, সবাইকে রক্ষা করো। হঠাৎ করে কি করে যেন এই গ্রামে নেমে এসেছে এক অলৌকিক মহামারী, দূরদমনীয় একটা ভয়। তাই সন্ধ্যার পর কেউ আর বাড়ির বাইরে বের হয় না।
ভয় অগ্রাহ্য করে বাইরে বের হওয়া মানেই মরণ ভয়ের শিকার হওয়া। আর মানুষ সচরাচর অধিক ভয়ে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যায়। কিন্তু কি আর করার, কালের দুর্বিপাকে ভুলুর বাজার থেকে ফেরার পথেই আজ সন্ধ্যা নেমেছে। ভয়ানক সন্ধ্যা। কিন্তু সন্ধ্যা হয়েছে তো কি, বাড়ি তো তাকে ফিরতেই হবে। আরে ঈশ্বর, কবে যে একটু আর্থিকভাবে আমি সচ্ছল হব কে জানে। বাড়িতে একটা বাচ্চা, বউ আমার মুখ চেয়ে যে বসে আছে। মুরগি বেচার টাকায় বাজার হাট নিয়ে আমি বাড়িতে ফিরলে তবেই যে উনুনে হাঁড়ি চড়বে। এই বলে তাড়াহুড়ো করে সে মাঠের পথটা ধরে বাড়ির দিকে এগোতে থাকে। চারদিকটা কেমন যেন মৃদু অন্ধকার, অর্ধেক দেখা যায় অর্ধেক যায় না। মাথার উপরে গোল চাঁদ উঠেছে। চেরা চেরা খেজুর পাতার ফাঁক দিয়ে সেই চাঁদ যেন ফ্যাল ফ্যাল করে ভুলুর দিকে তাকিয়ে হাসছে। প্রশ্বাসের মতো নিস্তব্ধ বাতাস হঠাৎ কেমন যেন দ্রুত বইতে শুরু করেছে। পাশে দুপিঠ চাঁচা খেজুর গাছটা থেকে একটা পেঁচা কেমন যেন কাঁদতে কাঁদতে উড়ে চলে গেল। এতক্ষণে ছোট বড় গাছগুলো বাতাসে মাথা দোলাতে শুরু করেছে। তারা যেন ভুলুকে জানান দিচ্ছে এই ঘোর অন্ধকারে তাদের একান্ত উপস্থিতির কথা। এমন সময় হঠাৎ তার মাথার উপর থেকে কয়েকটা কাক একসাথে কা কা শব্দ করতে করতে উড়ে চলে গেল। কি বিভৎস কর্কশ সেই ডাক! ফলত নিমেষেই একটা গা ছমছমে ভয়ে ভুলুর শরীরে সবকটা লোম দাঁড়িয়ে গেল। তাই সে ভয় এড়াতেই নিজ আরাধ্যের নামগান আওড়াতে আওড়াতে এগিয়ে চলল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন সময় সে খেয়াল করলো কেউ একজন তার সামনে থেকে তার দিকেই হন হন করে এগিয়ে আসছে। চারদিকে ছোট বড় গাছগুলোতে ততক্ষণে একটা ঝড়ের দাপট যেন বেশ জমিয়ে তার অধিকার কায়েম করেছে। তাই প্রশ্বাসের মতো প্রাণবায়ু নিমিষে যেন বদলে গেছে একটা ঝোড়ো বাতাসে। শোঁ শোঁ শব্দ করে চারদিক থেকে বয়ে আসছে হাড় হিম করা একটা ঠান্ডা বাতাস। তবুও ভুলু এগিয়ে চলেছে। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল জানলার ফাঁক থেকে হ্যারিকেনের একটা টিমটিমে ক্ষীণ আলো। সে দূর থেকে নিজের ঘরটাকে দেখতে পেয়ে আনন্দে আরো কয়েক পা এগিয়ে যেতে লাগলো। ভাবলো আমার আর কোনো বিপদ হবে না, এই তো বাড়ির কাছে চলে এসেছি। এমন সময় হঠাৎ সামনে থেকে এগিয়ে আসা কেউ যেন ভুলুকে নাম ধরে ডেকে উঠল। হায় ভুলু, তুই আমার খোরাকগুলো বেচে দিয়ে এলি কেন? এবার আমি কি খাবো? হ্যাঁ, তোর রক্ত খাবো। তবে আয়, তোর রক্তই খাই। এই বলতে বলতে এগিয়ে আসতে লাগলো ভয়ানক নারী কণ্ঠের সেই পৈশাচিক রমণী এবং বিভৎস বিকট অন্ধকারে মিশে থাকা সেই অশরীরীর ডাক। সে কি ভয়ানক! তবে সে ডাক অনুসরণ করে সামনে তাকালে খুব একটা কিছু স্পষ্ট চোখে দেখা যায় না। তাই ভুলু সবটাই মনের ভুল মনে করে আবারও এগিয়ে যেতে লাগলো। তারপর হঠাৎ মাথার উপরের বড় কদম গাছটা থেকে লাফিয়ে কেউ একজন ভুলুর ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। কে 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 আপনি? ঝাঁপিয়ে পড়া সেই আধার মিশ্রিত ব্যক্তি কোনো কথার উত্তর না দিয়ে মুখে একটা ভয়ানক বিভৎস গোঙানির আওয়াজ করতে করতে সজোরে ভুলুর মুন্ডুটা ধরে টেনে ছিঁড়ে নিল। একটা প্রবল আর্তনাদ, মুন্ডহীন শরীরের গলা দিয়ে ছিটকে বেরিয়ে আসা সেই টাটকা রক্তের ধারায় নিজের উদর তৃষ্ণা নিবারণের জন্য ভুলুর রক্তাক্ত গলায় সেই রক্তনালীর কাছে মুখটা চেপে দিয়ে বিভৎস কিম্ভূত কিমাকার সেই পৈশাচিক নারী অশ্লেষে শুষে নিতে লাগলো শরীরের টাটকা তাজা রক্ত। কি বিভৎস তার রূপ! চোখে মুখে আধো মাংস আধো কঙ্কাল অবস্থা, শরীর থেকে পোড়া মাংস খুলে খুলে পড়ছে। যেমন ভয়ানক দৃশ্য তেমন সেই ভয়ানক সেই পৈশাচিক রমণীর গোঙানির আওয়াজ। আসলে ওই পুকুরিয়া গ্রামে
একটা সময় বাস করতেন একজন বৃদ্ধা। তার নাম ছিল চারুবালা। প্রথমে তিনি থাকতেন তার ছোট ছেলে বৌমার কাছে, কিন্তু কিছুদিন পর ছোট বৌমা বলল, এই শোনো, তোমার মা কি শুধুমাত্র তোমার একার মা নাকি? হ্যাঁ, যে তুমি 12 মাস খাওয়াবে? তোমার তো আরো 6জন দাদা আছে নাকি? ওরাও তো তাদের মাকে নিয়ে গিয়ে খাওয়াতে পারে, দেখতে পারে। আজ থেকে আমি আর ভাত দিতে পারবো না। ওরা দিলে দিক, না দিলে দিতে হবে না। যত সব উটকো ঝামেলা। এইসব বলতে বলতে ছোট বৌমা চারুবালাকে ভাত দেওয়া বন্ধ করে দিল। এমনকি বৃদ্ধা বিধবা শাশুড়ির মুখের ধারে এক গ্লাস জলও গড়িয়ে দিত না। এসব দেখে চারুবালা গিয়ে উঠলেন বড় ছেলে বৌমার কাছে। তারাও 2-1 দিন ভাত দিল, দেখাশোনা করলো। তারপর তারাও দুচ্ছাই করে বৃদ্ধাকে তাড়িয়ে দিল। এইভাবে পরপর 7জন ছেলের কাছ থেকে বিতাড়িত জননী প্রবল দুঃখে, কষ্টে, খিদের জ্বালায়, ব্যাধির ব্যথায় খালপাড়ের বেটে বটগাছের ডালে গিয়ে গলায় দড়ি দিয়ে মরল। আর মরণের কালে ছটকাতে ছটকাতে বলল, আজ সত্যি প্রমাণ হয়েছে গো, 7 ভাগের মা কখনো গঙ্গা পায় না। তাই তো আমার মৃত্যুকালে গালে জল নয়, বরং গলা দিয়ে উঠে আসছে গ্যাচলা তুতু লালা। আমার 7 ছেলে, তোরা ভালো থাকিস। আমি আমি চললুম। এইভাবে চারুবালা আত্মহত্যা করেছিলেন, এবং তারপর থেকেই তার ক্ষুধার্ত অতৃপ্ত আত্মা গায়ে সর্বত্র পোষ্য হাঁস, মুরগি